আয়নীয় সাম্যাবস্থা বলতে আমরা যে ধরনের সাম্যাবস্থাগুলো এতক্ষণ দেখলাম সেই সাম্যাবস্থা এখন শুধু আমরা আয়ন নিয়ে কাজ করব, যে আয়নগুলো যখন বিশ্লিষ্ট হয় তখন কিভাবে হয়, তাই তো? সেই রিলেটেড আজকে আমরা দেখব হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। ঠিক আছে, সেই বিয়োজন মাত্রাটাকে আমি একদম অঙ্কের মতো করে করব, দেখবা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আয়নীয় সাম্যাবস্থার আগে সবার প্রথমেই আমরা হচ্ছে অ্যাসিড আর ক্ষারক এই দুইটা তত্ত্ব আমরা একটু পড়ে নেব। একটা অ্যাসিড কাকে বলছি আমরা, আর ক্ষার কাকে বলছি। তাহলে অ্যাসিড বা ক্ষার এর তত্ত্ব আমরা তিনভাবে পাবো। আমরা এতদিন পর্যন্ত একজনের তত্ত্বই শুনছি, কি কি? কার? একটা শুধু আরএনএস, একটা আরএনএস, আর কি শুনছি? আর কিছু শুনছি? হ্যাঁ, 1 নম্বরে আমরা পড়বো আরএনএস, 2 নম্বরে পড়বো হচ্ছে লাউরি ব্রনস্টেড, আর 3 নম্বর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লুইস তত্ত্ব। এই তিনটা তত্ত্ব পড়ব। তাহলে একটা তত্ত্ব আমরা আগের থেকেই জানি, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে 1 নম্বর আরএনএসের তত্ত্ব। আরএনএসের হিসাবে আমরা বলতে পারি, তাহলে অ্যাসিডের সংজ্ঞা আমরা জানি। অ্যাসিডের সংজ্ঞাটা একটু বলে দাও বিশাল ফটাফট। তাহলে যে সমস্ত যৌগ, তাই তো যৌগই তো হবে, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H প্লাস বা আমরা এটাকে H প্লাস বা প্রোটন বলবো, প্রোটন দান করে না, ঠিক আছে, প্রোটন দান করতে পারে, তাহলে তাদের আমরা কি বলছি? অ্যাসিড। তাহলে ক্ষারও তোমরা জানো, বা ক্ষারক, এটা আমরা ক্ষার হিসাবেই বলবো। তাহলে যে সমস্ত জলীয় দ্রবণে আচ্ছা, তাহলে যে সমস্ত যৌগ বললাম জলীয় দ্রবণে আমরা এখন অ্যাসিড আর ক্ষারকের 3 ধরনের তত্ত্ব পড়ব। অ্যাসিড আর ক্ষার আমাদের মনে আছে, আর এনএসের তত্ত্বটা যে জলীয় দ্রবণে যারা H প্লাস দেবে তারা অ্যাসিড, আর জলীয় দ্রবণে যারা OH মাইনাস দেবে তারা হচ্ছে ক্ষার। এতটুকু পর্যন্ত আমরা এটা জানতাম। আর আরেকটা জিনিস জানতাম যে সব ক্ষারকই ক্ষার, কিন্তু সব ক্ষারই ক্ষারক না। সব ক্ষারই ক্ষারক, সব ক্ষারকেই ক্ষার না, ঠিক আছে? কারণ যে ক্ষারকগুলো জলে দ্রবীভূত হবে তারাই হচ্ছে ক্ষার, তাই তো? আর যাই হোক, এগুলো এখন লাগবে না, এগুলো দিন চলে গেছে। এখন যেটা লাগবে আমাদের, তাহলে অ্যাসিড আর ক্ষারক। তাহলে আরএনএসের তত্ত্ব আমরা জানি, জলীয় দ্রবণে হচ্ছে H প্লাস যারা দেবে, H প্লাসকে আমরা কী হিসেবে বললাম? প্রোটন। আর যারা জলীয় দ্রবণে OH মাইনাস দেবে তারা হচ্ছে ক্ষার। তাহলে তুমি বিভিন্ন রকম, আমরা যদি অ্যাসিড বলি তাহলে এখানে অ্যাসিডের উদাহরণ আমরা HCl জানি, H2SO4 জানি, আমরা H3PO4 জানবো, ফসফরিক অ্যাসিড আমরা একটু পরে আসি। তারপরে আমরা জানবো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3, HNO3, এগুলি তো কমন কিছু নাম, ঠিক আছে? এরপরে আমরা আসছি একটু পরে। তারপর হচ্ছে ক্ষারক, তাহলে যারা জলীয় দ্রবণে দিবে, তাহলে আমরা NaOH, CaOH whole 2, MgOH whole 2, KOH, NH4OH, ইথানল OH দিতে পারে না, ঠিক আছে? ইথানল দিতে পারে না OH। তাহলে এই সমস্ত আমরা তাহলে এটাকে 2টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, অ্যাসিডগুলোকে তীব্র অ্যাসিড, আর আমি একটু বেসিক থেকেই বলছি যেন তোমাদের সুবিধা হয়। তাহলে অ্যাসিডকে আমরা 2 ভাগে ভাগ করব, এটা আমাদের দরকার হবে পরে। অ্যাসিডকে আমরা 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে মৃদু। তাহলে তীব্র কোনটাকে বলবো, মৃদু কোনটাকে বলবো, সেটা ডিপেন্ড করবে কি কত তাড়াতাড়ি H প্লাসটা দিতে পারে, তাই তো? তাহলে তীব্র অ্যাসিডের নাম আমরা 3টা একদম আমাদের ছোটস্থ, সেটা কি? HCl, H2SO4, HNO3, ঠিক আছে? আর মৃদু আমরা জানবো ফর্মিক অ্যাসিড আর CH3COOH। তাহলে একটা হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। নাম লিখতে হবে, ওগুলো এর ডেরিভেটিভ, ওগুলো লাগবে না, আমরা প্যারেন্টগুলো জানি শুধু, মানে এর সংজ্ঞাত যৌগ। মানে এই অ্যাসিটিক অ্যাসিডকেই যদি আমি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি তাহলে ক্লোরিন, কিন্তু প্যারেন্টকে
অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম আছে, ভিনিগার। আর এই ফর্মিক অ্যাসিড থাকে হচ্ছে পিঁপড়ারোলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যাসিড। অ্যাসিডকে আমরা আরও তিনটা ভাগে ভাগ করি। অ্যাসিডকে আমরা আরও তিনটা, এইগুলি বইয়ের মধ্যে ডিটেলসে পাবা না, আমি একটু তোমাদের যেন একটু অল্পতেই যেন সবটা বুঝে যাও সেই জন্যই বলছি। অ্যাসিডকে আমরা ভাগ করব হচ্ছে H+ দান করার সংখ্যার ভিত্তিতে। কে কতগুলি H+ দান করতে পারে, যেটা তোমাদের এখন বুঝবা অর্গানিকে কিছু কিছু জিনিস আমি তখন বলছিলাম। অ্যাসিডকে তাহলে আমরা একটাতে ভাগ করব হচ্ছে একক্ষারীয় অ্যাসিড, একটা দ্বিক্ষারীয়, আমরা আরও হবে, আমি আপাতত তিনটাই বলছি, দ্বিক্ষারীয় আর হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা একক্ষারীয় অ্যাসিড কাকে বলবো? যারা শুধুমাত্র অনলি একটা H+ দান করতে পারে। ক্ষমতা কয়টা? একটা H+। দ্বিক্ষারীয় কারা? দুটি H+ দেবে। ত্রিক্ষারীয় কারা? তিনটা H+ দেবে। ঠিক আছে, তাহলে একটা একটা করে উদাহরণ দেখি। যেরকম HCl জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে কী দিবে? তাহলে H3O+ একটা বাস। আচ্ছা, তোমাদের বেসিকটাই শেখাই, H+ আর হচ্ছে Cl-, তাহলে কয়টা দিল? একটা। তাহলে এটা হচ্ছে তাহলে H+, আর এটাকে কি বলছিলাম? অ্যাসিডের কি বলছিলাম? এটা অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, তাহলে H+ আর HCl কয়টা দিল? একটা। তাহলে অ্যাসিড বিশ্লিষ্ট হয়ে কী করবে? H+ দিবে আর হচ্ছে অনুবন্ধী ক্ষারক দেবে। তাহলে HNO3, তাহলে কি করবে? H+ আর হচ্ছে NO3-। তাহলে এইটাও আমার সেম অনুবন্ধী ক্ষারক, কিন্তু এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমার একক্ষারীয়। বোঝা গেল কথাটা? তাহলে একক্ষারীয়। এবার তাহলে কিছু আমরা দ্বিক্ষারীয় অ্যাসিড নিই। কীভাবে দ্বিক্ষারীয় অ্যাসিড হয় সেটা একটু ডিটেলসে আগে বলি। H2SO4, তাহলে এই জলীয় দ্রবণে কী করবে? H+ আর HSO4-, এটাকে আমরা বলছি একটা অনুবন্ধী, এটা একটা অনুবন্ধী ক্ষারক, তাই তো? অনুবন্ধী ক্ষারকটা কমাই দিয়ে দিলাম। হ্যাঁ, আবার এই ফার্দার HSO4-, এ আবার বিশ্লিষ্ট হবে, আরেকটা H+ দেবে আর দিবে SO4-, তাহলে এই SO4-, একটা অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, তাহলে যদি আমি সমীকরণ দুটো একসাথে করে দিই তাহলে কী হবে? তাহলে আমি দেখব এটা কাটাকাটি চলে যাবে সমীকরণ। আমি যদি যোগ করি তাহলে বাঁ দিকে ডান দিক কাটাকাটি চলে যাবে কোন পার্টটা? তাহলে আমি দেখছি H2SO4 জলীয় দ্রবণে, তাহলে দেখছি দেবে হচ্ছে 2 অণু H+ প্লাস SO4-, তাহলে এটা তোমার H+ হলোই, আর এটা হয়ে গেল আমার অনুবন্ধী ক্ষারক। তাহলে এই কয়টা H+ দিল? দুইটা। যারা দুইটা করে H+ দিবে তাহলে তারা হচ্ছে, তাহলে এই H2SO4 একটা হচ্ছে কি? স্যার H2 এটা দেখে কি বোঝা যায় না, সব ক্ষেত্রে তুমি বুঝতে পারবে না। যখন ফসফরিক অ্যাসিডে যাবো তখন আমরা বুঝবো না। তোমাদের এবার না, ত্রিক্ষারীয় আছে, দ্বিক্ষারীয় আছে। H3PO4 ওটা কি ত্রিক্ষারীয়। আচ্ছা, এখানে তীব্র আর মৃদুর মধ্যে একটু ডিফারেন্স বলি। এই তীব্রটা বলবো যার অনুবন্ধী ক্ষারকটা, কি বলছিলাম? তীব্র কাদের বলবো? যার অনুবন্ধী ক্ষারকটার স্থায়িত্ব বেশি হবে। বলছিলাম না একদিন, অ্যাসিডের তীব্রতা বুঝবো তার অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্বের উপরে, অর্থাৎ সে কত তাড়াতাড়ি H+টা দিতে পারে। H+টা কত তাড়াতাড়ি দিবে যে সেখানে গিয়ে হচ্ছে বেশি স্টেবল হবে। আমরা মামার বাড়িতে কেন যাই? কারণ ওইখানে গেলে আদর টাদর পাবো, তার মানে ওইখানে আমি বেশি স্টেবল, মার কথা শুনতে হবে না, তাই তো? কিন্তু এরা মৃদু কেন? কারণ এর অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্বটা কম। যে মামার বাড়িতে গেলেও পড়াশোনা নিয়ে কথা বলে, কিরা বলিস না কেন, এই করিস না কেন, হোক বাড়িতেই ভালো ছিল, কিন্তু তাও মামার বাড়িতে বকা দিলেও আদরটা আছে। এখানে হচ্ছে এরকম, কিন্তু এখানে একদম কমপ্লিট আদর। তাহলে বোঝা গেল ওই দুইটা জিনিস। এবার আসে একটা ত্রিক্ষারীয় অ্যাসিড, যেরকম H3PO4। ঠিক আছে, আমি এটা একবারে করে দিই। তাহলে 3H+ প্লাস PO4 3-। এটা হচ্ছে ফসফেট, এটাকে বলা হচ্ছে ফসফেট আয়ন। এটাকে কি বলে? ফসফেট আয়ন। এই ফসফেট আয়নটা কি তাহলে?
এটাও একটা অনুবন্ধী ক্ষারক। তাহলে বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে এটা আমার একটা ত্রিক্ষারীয়, কেন এখানে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে মানে H+ বা প্রোটন হচ্ছে 3টা, এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড। ঠিক আছে, তাহলে একই রকম তাহলে আমরা একটু ক্ষার সম্পর্কেও দেখে নিই। তাহলে যারা যত তাড়াতাড়ি ও হাইড্রোক্সিলটা দিবে, তাহলে ক্ষার আমরা তীব্র ক্ষার, মৃদু ক্ষার। ক্ষারকে তাহলে আমরা তীব্রতা অনুযায়ী ভাগ করি, তীব্রতা অনুযায়ী। তাহলে একটা হচ্ছে কি তীব্র, আর এটা হচ্ছে মৃদু। তাহলে তাহলে তীব্র ক্ষার কোনটাকে বলবো আর মৃদু ক্ষার কোনটাকে বলবো? তাহলে তীব্র কাদের বলবো? যার অনুবন্ধী অ্যাসিডটা স্থায়ী বেশি হবে। তাহলে অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব বেশি হবে। স্থায়িত্ব বেশি। তাহলে ক্ষারের বেলায় আমরা কি বলবো? অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড বলবো, আর অ্যাসিডের বেলায় অনুবন্ধী ক্ষার বলবো। তাহলে মৃদুর ক্ষেত্রে আমরা সেই একই গল্প, এটা লিখলাম, আর এটার স্থায়িত্ব মানে কম্পারেটিভলি কম। তাহলে এদের উদাহরণগুলো আমরা দেখে নিই। তীব্র তো আমরা জানি NaOH, KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অলমোস্ট, খুব বেশি না, মোটামুটি। ঠিক আছে, এটা মৃদুর মধ্যেই অনেক সময় পড়ে যায় বা মাঝখানেই থাকে। আর মৃদু হচ্ছে আমরা যেটা খুব ইম্পর্টেন্ট করবো সেটা হচ্ছে NH4OH। এটার নাম কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যে কঠিন সাদা পদার্থ উৎপন্ন হয় অ্যামোনিয়া। এটা অ্যামোনিয়াম ক্লোরাইড। কঠিন সাদা অন্য, ওটা হচ্ছে তোমার ইসে বেরিয়াম সালফেটের সাদা। আরে না স্যার, ওই যে দুটো গ্যাস যোগ করলে ও হ্যাঁ, এই অ্যামোনিয়াম, হ্যাঁ অ্যামোনিয়াম ক্লোরাইড। দুটা গ্যাস যুক্ত করলে সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড, HCl আর হচ্ছে তোমার অ্যামোনিয়া। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা একটা কী গেল আমার? মৃদু। তাহলে এবার ক্ষারের তীব্রতা অনুযায়ী এদের ভাগ করি। ঠিক আছে, তাহলে তীব্রতা অনুযায়ী যদি তীব্রতা অনুযায়ী ভাগ করলাম। এবার কত আম্লিক ক্ষার আর কত এক, তাহলে সেই একই রকমভাবে আমরা এটাকে আবার ফার্দার 3টা ভাগে ভাগ করি। তাহলে 1 আম্লিক, 2 আম্লিক বা দ্বিআম্লিক বলে, আর হচ্ছে ত্রিআম্লিক। একই রকম, একদম আগেরটার মতোই, সহজ জিনিস। তাহলে 1 আম্লিক কারা? যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। দ্বিআম্লিক কারা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ত্রিআম্লিক কারা? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। বোঝা যাচ্ছে কথাগুলি? কেন? তাহলে NaOH কী করবে? জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কী করবে? একটা মাত্র OH মাইনাস দেবে, তাহলে এটা এক ক্ষারীয়। একই রকম KOH, OH মাইনাস, K প্লাস। তাহলে এই দুইটাকে আমরা বললাম কি? 1 আম্লিক। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরা জলীয় দ্রবণে ভাঙবে। তাহলে ক্যালসিয়াম 2+ আর হচ্ছে 2OH মাইনাস। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তাহলে Mg2+ 2OH মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটা কি? এই দুজন কি তাহলে? অনুবন্ধী অ্যাসিড। তাহলে এই কথাগুলি সম্পর্কে একটু আমরা জানতে পারছি। এই দুইটা OH দিচ্ছে, তাহলে এরা হচ্ছে দ্বিআম্লিক। দ্বিআম্লিক কি? দ্বিআম্লিক কি? ক্ষারক। একক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড, ত্রিক্ষারীয় অ্যাসিড, এরকম এক আম্লিক ক্ষারক, দ্বিআম্লিক ক্ষারক, ত্রিআম্লিক ক্ষারক। একটা ত্রিআম্লিক তাহলে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে তাহলে 3OH মাইনাস প্লাস L3 কিন্তু, তাহলে এটা হচ্ছে আমাদের কি? অনুবন্ধী অ্যাসিড। তাহলে এটা হচ্ছে আমার কি? ত্রিআম্লিক ক্ষারক। আর যেহেতু জলীয় দ্রবণে বিয়োজিত হচ্ছে, আমরা ক্ষারও বলতে পারি একে, ত্রিআম্লিক ক্ষার বা ক্ষারক যেটাই বলো। বোঝা যাচ্ছে কথাগুলি? তাহলে এইভাবে আমরা অ্যাসিড ক্ষারকের পার্থক্য করে নিলাম। আমরা
ওদেরও আবার ফার্দার ডিভাইড করলাম, এক ক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়, এবং আমরা আরও ডিভাইড করলাম এদের তীব্রতা, কোনটা মৃদু কোনটা শক্তিশালী। মৃদু আর শক্তিশালীর মধ্যে একটাই ডিফারেন্স, যে তারা যে জায়গাটায় যাচ্ছে তারা স্টেবল কিনা, ঠিক আছে। এখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকেও ফেলে দিতে পারি, তাই না? অ্যামোনিয়াম প্লাস প্লাস OH মাইনাস। এই অ্যামোনিয়াম প্লাসের স্থায়িত্বটা কী তাহলে? এর স্থায়িত্বটা এই অনুবন্ধী ক্ষারকটার অ্যাসিডটার স্থায়িত্ব কম, এর জন্য এটা হচ্ছে কি মৃদু একটা ক্ষার, বোঝা গেল? কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, এরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, এর জন্য এরা বেশি স্থায়ী, এরা নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস নয়। তাহলে নিষ্ক্রিয়গুলো আমরা জানি স্থায়ী হয়, কিন্তু অ্যামোনিয়ামটা নিষ্ক্রিয়ও হয় না, একটু কম স্থায়ী হয়, ঠিক আছে। তাহলে একদম বেসিক জিনিস থেকে বলে দিলাম। তাহলে অ্যাসিড ক্ষারক, ঠিক আছে। তাহলে আমরা যে জায়গায় ছিলাম আরএনএস, তাহলে আরএনএসে দেখলাম যে যারা হচ্ছে জলীয় দ্রবণে H+ দেয় তারা অ্যাসিড, আর যারা জলীয় OH মাইনাস দেয় তারা হচ্ছে ক্ষার। এবার আসি আমরা তাহলে লাউরি ব্রনস্টেড, ধরো তো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শুরু। এটা তোমরা বাড়িতে উদাহরণগুলো দেখবা, আমি শুধু বলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে লাউরি ব্রনস্টেড তত্ত্ব অনুযায়ী তাহলে তা কারা অ্যাসিড, একদম অ্যাসিডের সংজ্ঞাটা সেম। তাহলে কি করবে এরা, কি করবে H+ দান করতে পারে, H+ বা প্রোটন যারা কি করবে দান করে। এক্সাম্পল, এটা তো খুব সহজ, HCl কী করবে তাহলে Cl, বাকিগুলো যেরকম আছে, ঠিক আছে, বুঝা গেল? না, এখানে দ্রবণের কথা কিন্তু উল্লেখ করবে না, যারা H+ দান করতে পারে। কারণ সব যে অ্যাসিড বা অ্যাসিডগুলো যে জলে দ্রবীভূত হবে তা তো না, আমরা অনেক অ্যাসিড দেখব যারা শুধুমাত্র H+ বা প্রোটন দান করে, ঠিক আছে। সেই জন্যই কিন্তু এই কনসেপ্টটা আসছে, কারণ আরএনএস খালি বলেছে যারা জলীয় দ্রবণে বিশ্লেষণ হয়, কিন্তু জলীয় দ্রবণ ছাড়া কি অ্যাসিড বা ক্ষার নাই? অবশ্যই আছে। তারা কারা? তারা হচ্ছে এই লাউরি ব্রনস্টেড। তাহলে এটা হচ্ছে অ্যাসিড। তাহলে এবার ক্ষার বা ক্ষারক কারা? লাউরি ব্রনস্টেড তত্ত্ব অনুযায়ী ক্ষারক কারা? যারা বলছে H+ বা প্রোটন গ্রহণ করতে পারে, তাহলে যারা দান করবে তারা অ্যাসিড, তার উল্টাটা হচ্ছে যারা গ্রহণ করবে তারা হচ্ছে কি একই লজিক, ঠিক আছে। H+ কী করলো, ওরা গ্রহণ করবে, এটাই হচ্ছে মেইন লজিক লাউরি ব্রনস্টেডে। তাহলে এদের এক্সাম্পলটা দেখে নিবা। একটা এক্সাম্পল সাধারণ, ধরো বি দেওয়া আছে, ও জলীয় দ্রবণে H+ গ্রহণ করলো, ঠিক আছে। এখান থেকে হয়ে গেল কি BH+। মাঝখানে এরকম কাটা দিতে হয়, হ্যাঁ বলো, প্লাস প্লাস। ধরো বি একটা ক্ষারক, এটা একটা ক্ষারক, এ কী করলো H+ গ্রহণ করে BH+ হয়ে গেল। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তাহলে লাউরি ব্রনস্টেডের অনুবন্ধী অ্যাসিডটা, তাই তো। এটা ক্ষারক, ক্ষারক থেকে আমরা কী পাবো সবসময় অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে। তাহলে ক্ষারক কারা? যারা H+ গ্রহণ করতে পারে, এটা লাউরি ব্রনস্টেড, একদম নতুন একটা লজিক, ঠিক আছে। তাহলে এদের এক্সাম্পল একটা দুটা খালি মনে রাখবো, তাহলেই হবে, আর এর বেশি এর থেকে কিছু আসে না, ঠিক আছে। লাস্টলি হচ্ছে আমার লুইস। স্যার এটার কোনো ইচ্ছে নেই, কি সীমাবদ্ধতা? এর সীমাবদ্ধতা আছে তো, এর জন্যই তো লুইস আছে। এবার আসবো আমরা যখন করছি মুক্তমূলক, তারপরে বিভিন্ন বিক্রিয়া, তখন দেখছি কিছু কিছু যৌগ আছে এরা ইলেকট্রন জোড় দান করে একটা ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন জোড় দান বর্জন, এই যে অসমযোজী বন্ধনের যে গল্পটা, তখন কনসেপ্ট আসলো তাহলে ইলেকট্রন নিয়ে তো কেউ কিছু বলছে না, খালি তো প্রোটন নিয়ে বলছে, যে প্রোটন যে দান করতে পারে সে, তাহলে ইলেকট্রন নিয়ে কোনো নাই। এইবার ইলেকট্রনের জন্য আসলো আমার হচ্ছে লুইস তত্ত্ব। এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর সবথেকে বেশি গ্রহণযোগ্য এখন এটা, কারণ ছোটোবেলায় চলে গেছে অ্যাসিড ক্ষারকের গল্প, ছোটোবেলায় আরএনএস মিলে গেছে। এখন আসবে মেইন, সেটা হচ্ছে দোষ না লুইস তত্ত্ব। তাহলে আমরা লুইস তত্ত্ব থেকে আমরা একটা পড়তে পারি, তাহলে লুইস অ্যাসিড। তাহলে আমরা লুইস অ্যাসিড পড়ব। তাহলে লুইস অ্যাসিড কারা? লুইস অ্যাসিড হচ্ছে তারা যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে।
জোর কী করে? গ্রহণ করে, গ্রহণ করতে সক্ষম। ঠিক আছে, কীরকম একটা গল্প দেখো, যারা ইলেকট্রন জোর, এই জায়গাটায় মনে রাখতে হবে, যারা ইলেকট্রন জোর গ্রহণ করে তাহলে তারা কি লুইস অ্যাসিড। যেরকম মনে করে দেখো, আমরা যখন ফ্রিল ক্রাফট বিক্রিয়া করছিলাম তখন কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করছিলাম, জিঙ্ক ক্লোরাইড ইউজ করছিলাম। অ্যালুমিনিয়াম ক্লোরাইড মনে আছে, এই ক্লিমেনজনে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওর কাজটা কী ছিল? এই যে CH3Cl এ কী করছিল, এই যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিচ্ছে না, এর ফাঁকা পি কক্ষক আছে দেখবা, এই অ্যালুমিনিয়ামের কিন্তু ফাঁকা পি কক্ষক আছে। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ভাবো, অ্যালুমিনিয়াম 3s2 3p1, তাহলে পি এর এটা এক্স হলে এটা ওয়াই জেড ফাঁকা না, পাশাপাশি 3dও তো ফাঁকা। অ্যালুমিনিয়াম যার ইলেকট্রন বিন্যাস যার 11 হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক, তাহলে 3s2 3p1 এটা হচ্ছে তার, সরি 13, তাহলে এর হচ্ছে এই 13, এর পিটা ফাঁকা, ডিটাও ফাঁকা, তার মানে কি ফাঁকা জায়গা আছে। এ কী করবে, এই যে এই ইলেকট্রন জোরটা হচ্ছে কী করে, এই ক্লোরিনের ইলেকট্রন জোর এ দান করে। এখান থেকে যে এই মিথাইল মুক্তমূলকটা তৈরি হচ্ছিল, আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা ক্লোরিনকে নিয়ে বসে আছে। Cl3 ছিল, একজোড়ে ইলেকট্রন জোর দিল মানে কি এই দিকে চলে গেল, আর এখানে মিথাইল মুক্তমূলক, যেটা কি তারপরে হচ্ছে কি বেনজিন কী করছিল, এটাকে ইলেকট্রোফিলিক অ্যাটাক করছিল, মনে পড়ে? হ্যাঁ, তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ফ্লুরাইড, এরা তাহলে কি এই প্রত্যেকটা এগুলো কিসের এক্সাম্পল? এটা কিন্তু সবগুলো হচ্ছে লুইস অ্যাসিডের এক্সাম্পল। মনে থাকবে? তাহলে এরা কি করে, ইলেকট্রন জোর গ্রহণ করতে পারে। তারপরে আরও দেখো, যখন আমরা বেনজিন বলয়ে ক্লোরিন ঢুকাইছিলাম তখন ওইখানে আমরা একটা অনুঘটক ইউজ করছিলাম, কি বেনজিন বলয়ে ক্লোরিন ঢুকাচ্ছিলাম, FeCl3, বেনজিন বলয়ে হচ্ছে আমরা ক্লোরিন ঢুকাচ্ছিলাম, Cl2 Fe চূর্ণ বা FeCl3 ইউজ করছিলাম না, এখান থেকে ক্লোরোবেনজিন তৈরি হচ্ছিল। তাহলে এখানে FeCl3টাকে কী হিসাবে কাজ করছে, এখানে এও লুইস অ্যাসিড, কারণ এই যে ক্লোরিন, যে দুইটা ক্লোরিন ছিল না, এই একটা ক্লোরিন কী হচ্ছিল, এই একটা ক্লোরিন এর সাথে যুক্ত হয়ে যাচ্ছিলো, এর একজোড়া ইলেকট্রন জোর ওকে দান করে দিচ্ছে। এই জন্যই তো হ্যালোজেন বাহক, কারণ ও তো ক্লোরাইডটাকে ধরে রাখছে, হ্যালোজেনটাকে ও বহন করে তুলছে, ও তো কুলি, বুঝি? বুঝতে পারছো কথাটা? এইভাবে ওরা নিয়ে যায়, পরবর্তীতে এই ক্লোরিন আবার একে লাত মেরা বের হয়ে যায়, কিন্তু ও তো ইলেকট্রন জোরটা গ্রহণ করতে পারে। তাহলে যে FeCl3, তাহলে এগুলা কিন্তু কি লুইস অ্যাসিড। তাহলে যারা ইলেকট্রন জোর গ্রহণ করবে তারা হচ্ছে লুইস অ্যাসিড। ফসফরাস না, পেন্টাক্লোরাইড না, ফসফরাস ট্রাইক্লোরাইড। কেন পেন্টাক্লোরাইড না কেন? কারণ পেন্টাক্লোরাইডের কিন্তু অলরেডি অনেকগুলো ইলেকট্রন হয়ে যায়, ও কিন্তু অষ্টক পার হয়ে যায়। ফসফরাস পেন্টাক্লোরাইড ভাবো, 5টা ক্লোরিন বাইরে আছে, 5টা ক্লোরিন মানে 5টা সমযোজী বন্ধন, 10টা ইলেকট্রন বাইরের কক্ষে, অষ্টক পার হয়ে যাচ্ছে, তো তখন ও আর ক্যাচ করতে পারে না, তখন আর ও জায়গা দিতে পারে না। কিন্তু স্যার ওই যে বলে যে ফসফরাসের মধ্যে ইলেকট্রন ডেনসিটি হয়, তারপরে আবার ক্লোরিন নিয়ে যায়। হ্যাঁ, ক্লোরিন নিয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে ফসফরাস ট্রাইক্লোরাইডটার এতটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে না। প্ল্যাটিনাম ক্লোরাইড ওইটাও একই রকম গল্প, ও হচ্ছে কিন্তু ইলেকট্রন জোর দান গ্রহণ করতে পারে। এরকম অনেকগুলি এক্সাম্পল আছে, তুমি দেখবা যারা ইলেকট্রন জোর গ্রহণ করতে পারে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল বললাম যেগুলি খুব লাগে, সেই এক্সাম্পলগুলো বললাম। আর এরকম এক্সাম্পল আছে, যদি ও ইলেকট্রন জোর গ্রহণ করে যদি স্টেবল হতে পারে তাহলে অবশ্যই ও লুইস অ্যাসিড। তাহলে এবার লুইস ক্ষারক, লুইস ক্ষার বা লুইস ক্ষারক। তাহলে কারা লুইস ক্ষারক? তাহলে যারা কি করবে, ইলেকট্রন জোর বর্জন করতে পারে বা দান করতে পারে, যেটা অসমযোজী বন্ধনে খুব বেশি দেখা যায়। তাহলে লুইস ক্ষারক কারা? যারা হচ্ছে কি ইলেকট্রন জোর দান করার ক্ষমতা, জোর কিন্তু মনে রাখবে, ইলেকট্রন জোর দান করার প্রবণতা রাখে, দান করতে পারে। ঠিক আছে, এক্সাম্পল খুব কমন এক্সাম্পল, অ্যামোনিয়া, এর নিঃসঙ্গ ইলেকট্রন জোরটাকে দান করে দিতে পারে।
পারে না? অ্যামোনিয়া দান করতে পারে। মনে করে দেখো, অ্যামোনিয়া এ কী করে, এইচ প্লাসকে ইলেকট্রন দান করে দেয়। এখান থেকে অ্যামোনিয়াম আধান তৈরি হচ্ছিল, অসমযোজী বন্ধন। হ্যাঁ, প্রথমে অ্যামোনিয়াটা কি সমযোজী বন্ধন তৈরি হচ্ছিল নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে। অ্যামোনিয়াটা এইচ প্লাস ধরে নিয়ে কী করলো, অ্যামোনিয়াম আয়ন। পরবর্তীতে ও ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কী হচ্ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম, যদি তুমি এখানে OH মারো তাহলে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেগুলি হচ্ছে এমন একটা যৌগ যার মধ্যে 3 ধরনের সব বন্ধনই দেখা যাচ্ছে, সমযোজী, অসমযোজী এবং তড়িৎযোজী। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এরা হচ্ছে এমন যৌগ যারা হচ্ছে 3 ধরনের বন্ধনই দেখাতে পারে। তাহলে এখানে অ্যামোনিয়ার এই নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা কী করতে পারে, দান করতে পারে, জল দান করতে পারে নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা। মনে করে দেখো, SN1 বিক্রিয়ার লাস্ট ধাপে একটা ছোট্ট ধাপ ছিল, একটা ছোট্ট কার্ভ, SN1 একটা ছোট্ট ধাপ, যেই ধাপে হচ্ছে প্রোটনেশন হচ্ছিল, এই ডিপ্রোটনেশন হচ্ছিল, ওইচটা যেটা অ্যাটাক করলো। লাস্টে একটা দেখবা ছোট্ট একটা কার্ভ, যেখানে লাস্টে কিন্তু ওই OH-টা ওই H2O হিসাবে কিন্তু ঢুকছিল, তারপরে কিন্তু H প্লাসটা বের হয়ে যাচ্ছিল, জল। এটাও কিন্তু তাহলে একটা লুইস ক্ষারক। কেন? কারণ ম্যাক্সিমাম মনে রাখবা, যাদের ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে না, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকলে এটা হয় না। নিঃসঙ্গ জোড় যাদের বর্তমান, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু লুইস দেখাচ্ছি। সেই H প্লাস OH প্যানেল অ্যাকচুয়ালি সেরকমভাবে কিন্তু বিয়োজিত হয় না। একদম সবার প্রথম আমরা এতদিন পর্যন্ত H প্লাস করে যাচ্ছি, এখন আর H প্লাস কখনো লিখবো না, এখন কী লিখবো, H3O প্লাস। তাহলে সেটা কীভাবে আসে, সবার প্রথমে আমরা একটা জল দিয়ে দেখাই, এই এখনও জল আর কোনো জল, তাহলে এরা বিয়োজিত হবে বা সংযোজিত হবে। তাহলে কি করবে, এখান থেকে H3O প্লাস আর তৈরি করবে কি, OH। আমরা কখনোই কিন্তু এইরকমটা লিখবো না যে H2O ভাঙলো, H প্লাস তৈরি হচ্ছে আর তৈরি হচ্ছে কি, এইটা আমরা লিখবো না। আগে আমরা লিখতাম, আমরা এরকমও লিখতাম যে HCl, H প্লাস Cl মাইনাস, কিন্তু এরা তো RNA আছে তত্ত্ব অনুযায়ী আসছে, বা এরা তো জলীয় দ্রবণে বিয়োজিত হয়, নর্মালি তো গ্যাসের মাধ্যমে তো এরা বিয়োজিত হয় না। তাহলে এরা কীভাবে হয়, এরা এভাবে হয় না। তাহলে এরা কীভাবে হয়, HCl প্লাস জল, এখান থেকে কী পাবো, তাহলে আমি H3O প্লাস প্লাস Cl মাইনাস। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই লেভেল অবধি ঠিক আছে। এখন যখন আমরা অ্যাসিড ক্ষারক তত্ত্ব পড়ছি তখন আমরা সঠিকটা জানবো। তাহলে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে, ঘটনাটা হচ্ছে H প্লাস নর্মালি থাকতে পারে না, ও জলের সাথে যুক্ত হয়ে এইটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে H প্লাস কিন্তু খোলাখুলি করতে পারে না, এই হাইড্রেটেড হয়ে যায়, H3O প্লাস তৈরি করে। মনে থাকবে এখন থেকে, তাহলে আমরা H প্লাস লিখবো না, লিখবো কি H3O প্লাস। আচ্ছা, আর কয়েকটা জিনিস তোমাদের একটু বলে দিই, সেটা তোমাদের একদম শুরু থেকে শেষ অবধি লাগবে। সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, মনে আছে, অ্যাক্টিভিটি মনে আছে, যেটা সক্রিয়তা, সক্রিয়তা আমাদের সক্রিয় অংশ কোনটা, হাত। কেউ মারতে আসলে আমরা হাতটা দিয়ে আটকাবো, একটা বরফ বলবে কোনটা, তার সক্রিয় অংশ দিয়ে। সক্রিয় অংশ মনে আছে তো, বা সক্রিয় অংশ মনে আছে তো। এবার এই কয়েকটা জিনিস মনে রাখবা, বিশুদ্ধ জল এর গাঢ়ত্ব বা সক্রিয়তা কত ধরা হয়, সক্রিয়তা, এর সক্রিয়তা 1, মনে থাকবে। জলের তাহলে সক্রিয়তা কত, 1। বিশুদ্ধ কঠিন, বিশুদ্ধ কোনো কঠিন পদার্থ, তার সক্রিয়তা 1, অনলি 1, এর সক্রিয়তা 1। হ্যাঁ, আমিও জানি না, ঠিক আছে। এর সক্রিয়তা হচ্ছে কি 1, মানে অ্যাকচুয়ালি এরকম বলে যে যেগুলো হচ্ছে একদম আনঅবস্থা থাকে। ঠিক আছে, যখনই আমি ক্যালসিয়াম লিখবো সলিড, তখনই কী হবে, এর সক্রিয়তার সঙ্গে সঙ্গে কত হয়ে যাবে, 1।
যখনই কোথাও জল দেখছো এর সক্রিয়তা সবসময় সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে? এই কথাটা কিন্তু একদম অবশ্যই 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 মনে রাখবে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমরা জলের আয়নীয় গুণফল দেখি। এটা কিন্তু পরে খুব কাজে লাগবে, আগেই দেখাচ্ছি। আর বিগত চ্যাপ্টারে একটা জিনিস ছেড়ে আসছে, সেইটা একটু পরে বলছি। জলের আয়নীয় গুণফল মানে কি? জল থেকে আমরা কী কী আয়ন পাচ্ছি তাহলে? এই H3O প্লাস আর হচ্ছে OH মাইনাস, এই তাহলে এই দুইটা আয়ন পাচ্ছি না আমরা, এদের আয়নীয় গুণফলটা কত, ঠিক আছে? সেটা আমরা বার করার জন্য আগে তাহলে জলকে আমরা দেখি, বিয়োজন করি। তাহলে জলের আয়নীয় গুণফলের জন্য তাহলে 2 অণু জলকে আমি কাছাকাছি লিখতে পারি। চন্দ্র বুঝতে অসুবিধা হলে বলবা, কিন্তু এখানে কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কি H3O প্লাস আর কি পাবো? OH মাইনাস। মনে রাখবা প্লাস মাইনাসটা কোথায় দিবা? যার ঘরে তৈরি হচ্ছে তার ঘরে, কিন্তু এখানে কিন্তু OH মাইনাস, এই মাইনাস কখনোই কিন্তু এইচের ঘরে দিবা না, এটা কিন্তু ভুল। অনেক সময় দেখবা বইয়ের এই জায়গায় মাইনাস দিয়ে রাখছে, এটা ভুল, এটা কিন্তু ভুল ট্র্যাডিশন, ঠিক আছে? তাহলে আসলটা কি? অক্সিজেনের ঘরে হবে। কারণ সংকরায়ন তত্ত্ব বলো, ভিএসপি তত্ত্ব বলো, যাই বলো, এই ইলেকট্রনটা কিন্তু অক্সিজেনের ঘরে থাকে। অক্সিজেন কিন্তু কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? একটা সংসারের যদি ঋণ হয়, সেই ঋণের বোঝাটা আলটিমেটলি কার ঘরে যায়? যে সংসারের হেড। হয়ে যাচ্ছে কথাটা? তাহলে এখান থেকে আমরা তাহলে সাম্য ধ্রুবকটা বের করি। যদি এটা একটা সাম্য অবস্থায় আছে তাহলে একটা সাম্য ধ্রুবক হবে। সাম্য ধ্রুবকটা কী হবে? আমরা যদি গাঢ়ত্ব হিসেবে করি তাহলে কেসি বললাম, কেসি যদি গাঢ়ত্ব দিয়ে বলি, যেহেতু এই প্রত্যেকটাই হচ্ছে কি এক, জল মানেই তো তোমার এল, এল আমরা গ্যাসীয় অবস্থায় নিচ্ছি না, এল, এটা অ্যাকোয়াসে চলে আসবে। এ কিউ, এ কিউ মানে কি? অ্যাকোয়াস। ওটা স্যার একবার হবে না। এ কিউ হচ্ছে অ্যাকোয়াস, অ্যাকুয়াস, আর এল ফর লিকুইড। কোনটা? এটা অ্যাকোয়াস হবে কি না? জল তো নিজেই অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে তো জলীয়, এটা লিকুইড অবস্থায় আছে, কিন্তু যখন আধানগুলি আসছে তখন জলীয় মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা যদি কেসি করি তাহলে আমরা কি জানি? বিক্রিয়াজাত পদার্থ বাই, তাহলে আমরা আবার সাম্য অবস্থায় আসি, তাহলে বিক্রিয়াজাত গাঢ়ত্ব বাই, গাঢ়ত্ব মানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, বিক্রিয়ক। তোমার মজা আসে না চ্যাপ্টারটা? একটা জিনিসই দেখো বারবার ঘুরে আসে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো H3O প্লাস আর OH নিচে, তাই না? তাহলে আমরা লিখতে পারি কে সমান সমান, এটা সমুদ্র কে দিয়েই করি, আর গাঢ়ত্ব ভারত্ব দেওয়ার তো লাভ নেই, যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটাই আসবো। গাঢ়ত্ব দিলেও কোনো অসুবিধা নেই। নিচে তাহলে আমি লিখতে পারি H2O হোল স্কোয়ার, কিন্তু এটার মানটা কত? 1, 1 স্কোয়ার, 1ই হবে। এই অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয় K ইন্টু H2O হোল স্কোয়ার সমান সমান, তাহলে আমরা লিখতে পারি এটা ইন্টু OH মাইনাস। আলটিমেটলি আমার এটাই সেটাই, কিন্তু যেহেতু এটা জলের আয়নীয়, জলের ইংরেজি কি? ওয়াটার। ওয়াটার থেকে যদি আমি ডব্লিউটা নিই তাহলে কী হয়ে যাবে? এটাকে আমি কী লিখবো পরে? কে ডাব্লিউ। তাহলে কে ইন্টু H2 হোল স্কোয়ার, এটাকে আমরা কী লিখবো তাহলে? কে ডাব্লিউ সমান সমান হচ্ছে H3O প্লাস ইন্টু OH মাইনাস। আমরা কী লিখলাম তাহলে? আমরা এখানে লিখলাম যে কে ডাব্লিউ সমান সমান কে ইন্টু, যদিও এটার মানটা কত? 1, ঠিক আছে? আমরা এটার 1 মানটা আমরা পরে অ্যাপ্লাই করবো, আমাদের এখানে ইম্পর্টেন্ট, তাই এটা আসলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব 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 ইম্পর্টেন্ট জায়গা। বলা হয় অ্যাট এসটিপি অর এনটিপি, তাহলে কে ডাব্লিউর মান বলছে, মানে টেম্পারেচার কত তাহলে? 1 অ্যাটমসফিয়ার চাপ আর সে 27 ডিগ্রি টেম্পারেচার, এতে কে ডাব্লিউর মান বলে 10 টু দি পাওয়ার মাইনাস 14।
বোঝা যাচ্ছে কথাটা? তাহলে কেডাব্লিউর মানটা কত? এট এসটি পাবে এনটিপি 10⁻⁻14 এর মানটা, মানে জলের আয়নীয় গুণফল, জলের আয়নীয় গুণফল কত? 10⁻14। তাহলে আমরা কেডাব্লিউ সমান এটা, হ্যাঁ 14। তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলতেই পারি, তাহলে এটা ইমপ্লাই করে যে H3O প্লাস এর গুণফল কত? এটা একটা সম্পর্ক আসলো আমার, আসলো কি না? যে সম্পর্কগুলো এইভাবে জলীয় দ্রবণে দেখলাম H3O প্লাসের গারত্ব এবং OH মাইনাসের গারত্ব যদি সেম হয়, সেই ক্ষেত্রে কী হবে? ইফ যদি যদি আমি বলি যে ধরো জলই তো ভাঙছে, এই দুইটার গারত্ব ধরো সমান, হইতে পারে? হইতে পারে কি পারে না? সাম্য অবস্থায় আছে। ধরো যে এই দুইটার মান কি বললাম সমান, যতগুলি H প্লাস তৈরি হচ্ছে ততগুলি হচ্ছে OH মাইনাস তৈরি হচ্ছে, তাই তো? তাহলে তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা আসতে পারি H3O প্লাস এর স্কোয়ার যদি দুটো সমান হয়, অথবা OH মাইনাস এর স্কোয়ার সমান 10⁻⁻14 বলতে পারি না? কারণ আমি একবার OH-কে H3O প্লাস দিয়ে রিপ্লেস করলাম, একবার H3O প্লাসকে OH দিয়ে রিপ্লেস করলাম। বললাম আমি XY সমান ধরো 10 বা 9, তাহলে আমি এরকম আবার বলছে X সমান কত? Y। তাহলে আমি বলতে পারি না যে X স্কোয়ার সমান 9, Y স্কোয়ার সমান 9, বলতে পারি তো? কারণ X সমান কি? Y। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি যে H3O প্লাসের গারত্ব যদি এট এসটিপি আর এনটিপি বিশুদ্ধ জল, যদি বিশুদ্ধ জল নেই তাহলে এর গারত্বটা কত হবে? 10⁻⁻14। তাহলে 10⁻⁻7 এট এসটিপি বা এনটিপি -7 বলতে পারি তো? এই জায়গাটা যেন মনে থাকে, এটা কিন্তু কাজে লাগবে। তাহলে আমরা দেখলাম যে জলের আয়নীয় গুণফল হচ্ছে কত? 10⁻⁻14। তাহলে ইন্ডিভিজুয়াল, তাহলে এইখানে কিন্তু H প্লাসের গারত্ব যা, OH মাইনাসের গারত্ব সেম। তাহলে এইটাকে তাহলে কি আমি কি অ্যাসিড বলবো না ক্ষার বলবো? H3O প্লাসের গারত্ব যা, OH এর গারত্ব তা, মানে সেম গারত্ব। তাহলে এটাকে অ্যাসিড বলবো না ক্ষার বলবো? এটাকে বলবো হচ্ছে প্রশম অবস্থা। না অ্যাসিডের গারত্ব বেশি, না ক্ষারের গারত্ব বেশি। বোঝা যাচ্ছে কথাগুলি? হ্যাঁ, কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, তাহলে এবার আমরা কি জানি বিশুদ্ধ জলের পিএইচ কত? 7। তাহলে বিশুদ্ধ জলের পিএইচ কত? 7 আমরা জানি। তাহলে বিশুদ্ধ জলের পিএইচটা কীভাবে 7 হয় একটু দেখে নিই, তারপরে আমরা একটু কঠিনের দিকে যাবো, একটু সহজ জিনিসগুলো করি। তাহলে পিএইচ হচ্ছে জলের হচ্ছে কি, আমরা জল বা বিভিন্ন দ্রবণের আমরা আম্লিকতা আমরা গণনা করি, সেটা হচ্ছে পিএইচ। তাহলে পিএইচের মানটা কত? পিএইচের মানটা হচ্ছে 0 থেকে 7, 7 থেকে 14। তাহলে এই রেঞ্জটাকে বলে হচ্ছে অ্যাসিড, আর এই 7 থেকে 14 রেঞ্জটাকে বলা হচ্ছে ক্ষার। হ্যাঁ 7.4 মানে এটা ক্ষার হয়ে গেল। এটা একটা বলা হয়, সেটা হচ্ছে 7-এর আশপাশটা হচ্ছে একটু ফ্লাকচুয়েট করে, 7.4 বা 6। অ্যাকচুয়ালি 7.4 মানে একদম ধরতে পারে এটা কিছুটা হলেও ক্ষারীয়, ঠিক আছে? এখানে কি হয়, সবসময় বিশুদ্ধ জল তো পাওয়া যায় না, ওইখানে কখনো কিছু মিনারেলস থাকে, বা কখনো কোনো ধরো অ্যাসিডিক কিছু থেকে গেলো, বা কিছু বেসিসিটি থেকে গেলো, সেই ক্ষেত্রে ডিপেন্ড করে বিভিন্ন জলের পিএইচটা। কিন্তু ওই অ্যাপ্রক্সিমেট ওই 0.5 তুমি ফ্লাকচুয়েট করে, এটা হচ্ছে আমাদের নর্মাল যেটা সাধারণভাবে। কিন্তু একদম ইন কেমিস্ট্রি একদম 7 তো 7, 6.9998 এরকম আছে, ঠিক আছে? মানে খুব কম পার্সেন্টেজ। তাহলে অ্যাসিড আর হচ্ছে কি ক্ষার। তাহলে পিএইচ, এই পিএইচ জানার জন্য হচ্ছে আমাদের
পিএইচ মানেটা কি? এই পিএইচ হচ্ছে মাইনাস অফ লগ অফ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস। এর জন্য তো লগটা দেখতে বলছিলাম আমি, ঠিক আছে? তাহলে পিএইচটা কি? কনসেন্ট্রেশন অফ মাইনাস H3O প্লাসের কারণ, ঠিক আছে? স্যার লকটা আসলো কেন? আমি জানি না এটা লগ কেন আসছে। তাহলে আমরা যদি অ্যাট এসটিপি আর এনটিপি বলি, অ্যাট এনটিপি, তাহলে আমরা এনটিপিতে তাহলে আমাদের এই জলের ঘনত্ব কত দেখলাম বিশুদ্ধ অবস্থায়? 10⁻⁻7। তাহলে পিএইচ সমান আমরা লিখতে পারি মাইনাস লগ অফ 10⁻10⁻, কত? -7। তাহলে লগের নিয়ম অনুযায়ী এটার ঘনত্ব তো আর লেখার ব্যাপারই নেই, যেহেতু সামনে চলে আসবে। তাহলে 7 হয়ে গেল লগ 10⁻10, 7 তাহলে 7। তাহলে পিএইচ কত হয়ে গেল? 7। অনেক পদ বাকি আছে কিন্তু এটা দিয়ে অনেক কাজ আছে এটা, এই পিএইচটা। তাহলে পিএইচ কি বলছি? পিএইচ বলছি মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস। এটা এটা তো স্যার প্রুফ করতে হবে। প্রুফ করতে হয় তো। জানি তো। এইবার তাহলে পিএইচ 7, তাহলে একই রকম পিওএইচ কত বের করতে পারবো আমরা এখান থেকে? পিওএইচ আমরা কি করতে পারবো? 7 বের করতে পারবো, যেহেতু কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস হচ্ছে কত? 10⁻⁻7 অ্যাট এসটিপি বাই এনটিপি। কিন্তু প্রুফ করতে বলে কি, বুঝতে পারছো এই জায়গাটা? যেহেতু ওইচের ঘনত্ব 7, একই রকম 10⁻⁻7 বসাই দেবা, ঠিক আছে? এবার যেটা প্রুফ করতে বলে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। বলে পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14। প্রমাণ করো। পিএইচ প্লাস পিওএইচ কত? দুইটা সমষ্টি কত? কী করে প্রমাণ করবো? কি কঠিন হয়ে যাচ্ছে জিনিসটা? একদম সহজ, একদম সহজ। দুইটা এক্সট্রা করে যোগ করলে হবে না, এটা প্রুফ করতে বলবো। এটা প্রুফ দেয়। তাহলে আমরা আসবো হচ্ছে জলের আয়নীয় গুণফল থেকে। তাহলে আমরা জানি জলের আয়নীয় গুণফল কি আছে? H3O প্লাস ইন্টু OH মাইনাস সমান কত আছে? আমরা জানি এটা, জানি তো। তাহলে দুই দিকেই মাইনাস লগ নিয়ে নিলাম, -10 লগ নিয়ে নিলাম। নিতে পারি H3O প্লাস ইন্টু OH মাইনাস সমান মাইনাস লগ 10⁻10⁻14 করতে পারি তো? দুই দিকে লগ নিয়ে নিলাম মাইনাস লগ, তাহলে মাইনাস লগ কী হয়ে গেল? কাটাকাটি চলে গেল। তাহলে এখান থেকে লগ mn এর ফর্মুলা কী হবে? লগ m প্লাস লগ n, তাই তো? তাহলে লগ m প্লাস লগ n, সামনে একটা মাইনাস আছে, ও ভেজাল করবে। তাহলে দুইটার আগে আলটিমেটলি কী হয়ে যাবে? মাইনাসই হবে। লগ 10 H3O প্লাস মাইনাস লগ অফ 10 মাইনাস সমান। তাহলে এটা কি হয়ে যাবে? 10 আমরা এখানে লিখে দিই। তাহলে লগ mn এর ফর্মুলা যদি আবার ভুলে যাও, লগ m প্লাস লগ, ঠিক আছে? তাহলে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মাইনাস আছে, তাহলে এইটুককে আমরা বলতে পারি পিএইচ। এইটুককে কি বলতে পারি? ওইচের ঘনত্ব আছে, এটাকে পিওএইচ বলতে পারি মাইনাস সহ। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি পিএইচ প্লাস পিওএইচ সমান কত? লিখে দেবে, যেহেতু পিএইচ সমান মাইনাস লগ অফ 10⁻⁻, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস
and POH, ঠিক আছে? এই দুটো যেহেতু হয় তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে প্রুভড। সহজ না কঠিন? তাহলে জলের আয়নীয় গুণফলটা আমরা জানি, সেখান থেকে এসে গেল। না আমি ধরছি না। অ্যাসিডের ক্ষেত্রে, এবার অ্যাসিডের ক্ষেত্রে আমরা একটা সাম্য নিব। তাহলে যে কোনো একটা অ্যাসিডের আমরা হচ্ছে বিক্রিয়া দেখি। তাহলে সেই বিক্রিয়াটা বলো, একটা অ্যাসিড জলীয় দ্রবণে কী দিবে তাহলে? H3O+, যে কোনো একটা অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিডটাকে নিচ্ছি হচ্ছে HA দিয়ে, ইন জেনারেল HA। হ্যাঁ না না, H+ দিবে, আর এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারকটা, বুঝতে পারছো? এটা কি তাহলে এখানে? অ্যাসিড। HA হচ্ছে আমার অ্যাসিড, রিপ্রেজেন্ট করছি আমি অ্যাসিড HAটাকে, ঠিক আছে? তাহলে HAটা কি জলীয় দ্রবণে কী হবে? বিশ্লিষ্ট হবে। এই HA মিনস তুমি এখানে ক্লোরিনও হতে পারে, নাইট্রেটও হতে পারে, তাই তো? HCl, HNO3, HBr, বিভিন্ন রকম অ্যাসিড হতে পারে। এরকম এখানে হচ্ছে অনুবন্ধী ক্ষারকটা। তাহলে এই HA তাহলে জলীয় দ্রবণে কী করলো? বিক্রিয়া করলো। তাহলে কি করবে ও? বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায় গেল। এখান থেকে আমি পাচ্ছি H3O+, আর পাচ্ছি আমি A-টা কী বলছি আমরা? কি? অনুবন্ধী ক্ষারক, বুঝতে পারছো তো? এখন সেটা ক্লোরাইড হতে পারে, নাইট্রেট হতে পারে, সালফেট হতে পারে, যেটা খুশি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবকটা কী হবে? সাম্য ধ্রুবকটাকে আমরা কে নিলাম, তাহলে সেটা সমান আমরা কি লিখতে পারি? সেই একই গল্প, বিক্রিয়াজাত তাহলে বিক্রিয়াজাত কে আছে এখানে? চেষ্টা করবা, নেসেসারি না, চেষ্টা করবা। ঠিক আছে, তাই তো? তাহলে এখন এখান থেকে আমরা তাহলে জলটাকে উপরে উঠায় নিয়ে আসি। যদিও জলের সেটা কত, গাঢ়ত্বটাকে কত ধরি আমরা? 1, কিন্তু এটা এই ক্ষারের ক্ষেত্রে, এই অ্যাসিডের ক্ষেত্রে বোঝানোর জন্য এটা আমরা Ka নিব পরে। H3O+, A-H, তাই না? তাই তো? তাহলে এই মাধ্যমগুলো অ্যাকুয়াস মাধ্যম, এটাও অ্যাকুয়াস মাধ্যম, আর জল তো জল যেহেতু আছে। তাহলে এটাকে আমরা লিখছি হচ্ছে Ka দিয়ে। তাহলে Ka সমান কি? A ফর কি? অ্যাসিড। অ্যাসিড আমরা অ্যাসিড নিয়ে কাজ করছি। HA, তাহলে আমরা এখানে লিখছি Ka সমান K ইন্টু সাম্যদ্রব্য ইন্টু জল, অ্যান্ড অলসো A ফর হচ্ছে অ্যাসিড। আর জলের H2টা কত বলছে? এর ক্ষেত্রে হচ্ছে সক্রিয়তা 1। জাস্ট এটাকে নোটেশন করার জন্য। ঠিক আছে, কোনো বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নাই তো? চলো আসল জায়গায় যাই। কেবিটাও বলে দিই তাহলে একই রকম করে, খারেরটাও বলি, আমি ইম্পর্টেন্ট জায়গাটা একবারে ডাইরেক্ট যেতে পারবো। তাহলে এবার খার মানে কারা? OH- দিতে পারে, অথবা বলতে পারি H+ গ্রহণ করতে পারে, তাই তো? একটা, হ্যাঁ, যেহেতু আমরা জল নিয়ে করছি, দ্রবণ নিয়ে করছি, তাহলে আমরা আরএনএসটাকেই ফলো করবো মেইনলি। আর একবারে এমন এক ঢিলে 2 পাখি মারবো যেন আরএনএসও ফলো করে, আবার লাউরি ব্রনস্টাইনও ফলো করে। তাহলে আমরা একটা ক্ষারের ক্ষেত্রে দেখি। ক্ষারের ইংরেজি কি? ক্ষারের ইংরেজি থেকে, হ্যাঁ, বেজ। আমরা বেজের থেকে বিটাই টানবো, ইউনিভার্সাল বি, আর এখান থেকে বি নিয়ে করবো। তাহলে একটা বি নিলাম যে কিনা জলের সাথে বিক্রিয়া করবে।
জলীয় দ্রবণ, এখানেও থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে এখান থেকে বি নিলাম, তাহলে ও হচ্ছে এইচ প্লাস গ্রহণ করতে পারবে, বিএইচ প্লাস, আর কি করবে ওইচ দিয়ে দিল, দিতে পারে না। তাহলে দেখো এখানে আমরা লাউরি ব্রস্টেডও হলো আর ইনিয়াস হইলো। আলটিমেটলি মোট কথা আমার একটা ক্ষার যেখানে এইচ প্লাস গ্রহণ করে, এই যে এইচ প্লাসও গ্রহণ করে নিল আর ওইচ মাইনাসও দিল। তাহলে এটার নাম কি? অনুবন্ধী অ্যাসিড। সব তিনটা একেবারে ফলো করে না। ওগুলো লাগবে না, ওগুলো নিয়ে মাথা ঘামায় লাভ নেই। তাহলে এখন সাম্য ধ্রুবকটা আমরা দেখি। তাহলে সাম্য ধ্রুবক আমরা কে সমান সমান একই রকম বলতে পারি, আর লিখছি না, বিক্রিয়াজাত বা বিক্রিয়ক। তাহলে এটা বুঝতেই পারছো, এটা বিক্রিয়াজাত আর বিক্রিয়ক। তাহলে তাহলে এখান থেকে আমরা করি কে ইন্টু এবার একটু ধরো। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি কে বি সমান সমান, ফোকাস তো আগে করলাম না, পরে আবার ভোলা হয়ে যায় কি না? আগের ভোলা হয়নি তো, আগেরটুকু ফোকাস করা ছিল এরকম ফোকাস করা অবশ্যই অটোমেটিক। তাহলে আমরা এই কে বি সমান সমান আমরা, তাহলে এখানে কে বি কে ইন্টু H2 করলাম, আর এটা ফর বি ফর হচ্ছে বেস। ঠিক আছে, কোনো অসুবিধা নাই এইটুকে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু খুব ইম্পর্টেন্ট জায়গায় যাব, সেটা হচ্ছে আমরা অসওয়াল্ডের সূত্রতে যাব। অসওয়াল্ডের সূত্রতে যাওয়ার আগে আমাদের একটু সেই আগের গত বিশের এই সাম্যাবস্থার একটু জিনিসের জায়গায় মনে করে তোমাদের একটু মনে করাই, ওই জায়গাটায় যাই। আমি একটা অ্যাসিড নিলাম HA, তাহলে এই জলীয় দ্রবণে কী হবে? বিয়োজিত হবে, অবশ্যই হবে তো, বিয়োজিত হবে তো। এটা বিয়োজন করছে না, এইচ এটা কী হচ্ছে? ভাঙতেছে তো, এইচ এ আর হচ্ছে এ মাইনাসে ভাঙছে, তাই তো। এবার আমি একটা নতুন কথা আনবো, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা একটা নতুন কথা আনছি, বিয়োজন। আমি আনঅফিসিয়ালি বলছি, এই বিয়োজন মাত্রাটাকে আমরা বলতে পারি হচ্ছে কোনো একটা জিনিসের হচ্ছে ডেপ্রিসিয়েট ভ্যালু বা হার। কত হারে হচ্ছে কি হচ্ছে? হারের মাত্রা, হারের পরিমাণ। হার মানে আমরা জানি, ডেপ্রিসিয়েটের বাংলাটা কি? বা বিয়োজনের হার বলতে, বিয়োজন মাত্রা বা বিয়োজনের হার কত। মানে আজকে আমার একটা মোবাইল 100 টাকা, সেটা হচ্ছে বলছি 1 মাস পরে হচ্ছে 50% কী হয়ে যায়? ও বিয়োজিত হয়ে যায়। তাহলে আজকে তুমি বলো, আমি যদি এটাকে একটা নিতাম তাহলে কয়টা H প্লাস পাইতাম? সবার বিক্রিয়ার শুরুতে 0 0, ঠিক আছে। তাহলে আমি এর গাঢ়ত্ব ধরে নিলাম হচ্ছে এইচ, এর গাঢ়ত্ব ধরে নিলাম সি, ঠিক আছে, সি। আমরা এখান থেকে এখন একটু অ্যাজাম্পশানগুলো, যে এইচ এ এর গাঢ়ত্ব আমরা ধরে নিলাম কত? সি। এবং এটা যখন আমি জলীয় দ্রবণে নিয়ে আসি, জলীয় দ্রবণে বিয়োজনের হার, আগের চ্যাপ্টারে বিয়োজন মাত্রা ছিল না, এই বিয়োজনের হার হচ্ছে আলফা। এই বিয়োজন হারটা আগে বলি। যদি একটা এইচে ভাঙে তাহলে একটা H3 প্লাস আসবে, একটা এ মাইনাস আসবে। যদি দুইটা ভাঙে তাহলে এর দুইটা তৈরি হবে, এর দুইটা তৈরি হবে। এর যদি 5টা ভাঙে তাহলে 5টা এ তৈরি হবে, 5টা এ তৈরি হবে। এই তো গল্প, আমাদের আগের দিনের যে গল্পটা ছিল। তাহলে এইচে ভাঙলো, এটা তৈরি হলো, এটা তৈরি হলো। এবার আমি ধরে নিলাম যে এ 5% হারে বিয়োজিত হয়। প্রতি সেকেন্ডে কত হারে বিয়োজিত হয়? 5%। তাহলে আমি 100টা নিচ্ছিলাম শুরুতে, তাহলে শুরুতে কিছুই ছিল না। 1 সেকেন্ড বা 1 ঘন্টা বা 1 মিনিট, যেটাই বলো, যে কোনো একটা, ধরো 1 মিনিট পরে বললো যে 1 মিনিটে হচ্ছে কত পার্সেন্ট বিয়োজিত হয়? মিনিটে বিয়োজিত হয় কত? 5%।
5%। মিনিটে কতটুকু বিয়োজিত হয়? 5%। তাহলে 1 মিনিট পরে এইচ এর পরিমাণ কত থাকবে? তাহলে 1 মিনিটে কয়টা এইচে বিয়োজিত হবে? এটা হাঁকো 5টা। 5টা। 1 মিনিটে তাহলে কয়টা বিয়োজিত হবে 100টার মধ্যে? 5টা বিয়োজিত হয়ে যাবে। যদি 5টা বিয়োজিত হয় তাহলে 1 মিনিট পরে এখানে থাকবে কয়টা? এটা 5টা তৈরি হবে, এটাও 5টা তৈরি হবে, তাই তো? অর্থাৎ আমরা কি করে বার করলাম? এটা কিভাবে বার করলাম? এটা যা আছে হবে তার পার্সেন্টেজ, তার কত পার্সেন্টেজ হচ্ছে? যদি 100টা নেই তাহলে 100-র 5%। যদি আমি 100টা নিতাম তাহলে 100-র 5% তৈরি হচ্ছে এটা, এটাও 100-র 5%। আর এটা থাকবে কত শেষে? এটা শেষে কত থাকবে এখানে? 100 মাইনাস 100 ইন্টু 5%। এটাই তো বাইরে থাকবে, কারণ এইটুক পরিমাণ কী হয়ে যাচ্ছে? বিয়োজিত হয়ে যাচ্ছে। শুরুতে কত ছিল? এটা সি। এবার একটা মুহূর্তেও বিয়োজিত হচ্ছে, সেই বিয়োজন হারটা আমি লিখলাম 5% বিয়োজিত হচ্ছে। তাহলে যদি এটা বিয়োজন হয় তাহলে এটা কমবে। আর এই সি ইন্টু X%। তাহলে এবার এখানে যদি আমি বলি যে এটা তৈরি হচ্ছে 5%, এটা যদি 5% ভাঙে তাহলে এটা 5% তৈরি হবে, এটাও 5% তৈরি হবে, কারণ একটা ভাঙলে দুইটা আলাদা আলাদা তৈরি হচ্ছে। তাহলে আমি ধরলাম এইচের গাঢ়ত্ব কত? সি, এবং জলীয় দ্রবণে বিয়োজনের হার কত? আলফা। তাহলে এবার আমরা বিক্রিয়ার, তাহলে আমরা আবার এটাকে একটু লিখি। তাহলে এইচে প্লাস H2, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে H3O প্লাস প্লাস A মাইনাস। ইম্পর্টেন্ট জায়গা, একদম খুব ইম্পর্টেন্ট জায়গা। আগের দিনের লজিকটাই দেখো, এই যে আমরা আগের দিনে যে এক্স করলাম না, যে 1 থেকে এক্স যাচ্ছে আর 2 থেকে 2 ইন্টু এক্স, তাই তো? তাহলে বিক্রিয়ার শুরুতে, বিক্রিয়ার প্রারম্ভে এই কত থাকবে? সি। তখন বিক্রিয়া শুরু হয়নি, এটা 0 0। তাহলে সাম্য অবস্থায় এর বিয়োজন মাত্রা কত বলছি? আলফা। এটা আমরা জানি না কত। তাহলে সাম্য অবস্থায় যখন আসে তখন এর আলফা পার্সেন্টেজ কী হয়ে যায়? বিয়োজিত হয়ে যায়। তাহলে এটা থাকবে কতটুকু পরে? সি মাইনাস সি আলফা। আমি জানি না আমার মোবাইলটা কতদিন ইউজ হয়েছে, তাই তো? কিন্তু ডেপ্রিসিয়েট ভ্যালুটা আমার জানা আছে, সেটা কত? আলফা। আমার ইনিশিয়াল দাম জানি আর ডেপ্রিসিয়েট ভ্যালু আমি জানি, ঠিক আছে? তাহলে এটা কতটুকু তৈরি হবে? সি আলফা। এটাও কতটুকু? এই লজিকটা মনে রাখবা যে 100 টাকা তোমার ইনিশিয়ালে ছিল, টাকাটা কমছে, কত টাকা এর দাম হিসাবে কমছে? 5% হারে দাম কমতে থাকে। তাহলে এর যদি 5% দাম কমে তাহলে বর্তমান ভ্যালু এর কত, এটা বুঝতে পারছো? এই দামটা কমে গেল। তাহলে এইখানে তো ওটা তৈরি হচ্ছে, এই তৈরিটা কত হারে হচ্ছে? 5% হারেই তো তৈরি হচ্ছে। তাহলে এতটুকু তৈরি হবে, এতটুকু তৈরি হবে, যেটা আগের দিন বলছিলাম 1 মাইনাস এক্স। যখন 2 নিচ্ছি তখন 2 মাইনাস এক্স, কারণ এক্সটা হচ্ছে ও কতটুকু পরিমাণে একসাথে বিয়োজিত হয় পার্সেন্টেজ হিসাবে। বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রে আমরা সেই আগের দিনের কেপি কেসিগুলো বলছিলাম, তোমরা কেসিগুলো করছো, হ্যাঁ? তাহলে এখন আমরা যেহেতু পিএইচে দেখছি আমাদের গাঢ়ত্বটা দরকার, তাহলে আমার এখানে কেপির কোনো কাজ নাই। তাহলে এটা হচ্ছে এদের কি? গাঢ়ত্বগুলি, গাঢ়ত্ব তো। আর গাঢ়ত্ব বাই আয়তন সমান সমান আমরা কী বলবো? মোল সংখ্যা, ঠিক আছে? মোল সংখ্যা, গাঢ়ত্ব বাই আয়তন। এবার যদি তুমি যদি মোল ভগ্নাংশ বার করো তাহলে আলাদা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কেসি সমান সমান আমরা কী বলতে পারি, বা এটার ক্ষেত্রে আমরা কে সমান সমান কী বলতে পারি? H3O প্লাস, আমরা আগেই বার করলাম, H3O প্লাস ইন্টু A মাইনাস বাই কে এ নিলাম তো একবারে। এর গাঢ়ত্বটা তো আমরা জলের গাঢ়ত্ব তো আমরা 1 ধরে নিচ্ছি, 1 ধরে নিচ্ছি। তাহলে কে এখান থেকে